সুশ্রী যুবক ডাক্তার একা থাকেন ঘরে। সারজা অতিশয় বুদ্ধিমতী তরুণী। তার ধারণা আজ রাতে লোকটা ধরা খেয়ে যাবে নিশ্চয়ই, কিন্তু তেমনটি হয়নি। সমব্যথী বন্ধুর ন্যায় সারজার সাথে কথা বলে সময় কাটান ডাক্তার। তার এই স্নেহমাখা পবিত্র আচরণ মুগ্ধ করে তোলে সারজাকে। হঠাৎ সারজা জিজ্ঞেস করে বসে, আমি সুদূর এক মরু অঞ্চলের একটি গরিব মেয়ে, তদুপরি এমন এক আসামির বোন যে মিশরের সুলতানের ন্যায় মহান ব্যক্তিকে হত্যা করার চেষ্টা করেছিল। তথাপি তুমি আমার সাথে এমন সদয় আচরণ কেন করছো, যার আমি হকদার নই? জবাবে শুধু মুচকি একটা হাসি দেন ডাক্তার। সারজা বলে, আমার তো এছাড়া আর কোনো গুণ নেই যে আমি একটি যুবতী মেয়ে, আর সম্ভবত কিছুটা রূপ সৌন্দর্য আছে। তোমার মধ্যে আরও এমন একটি গুণ আছে যা তোমার জানা নেই। আমার একটি বোন ছিল, দেখতে ঠিক তোমারই মতো। তোমাদের যেমন আর কোনো ভাই বোন নেই, তেমনি আমরাও ভাই বোন দুজনই ছিলাম। আব্বা আম্মা মারা গেছেন। তোমার ভাইয়ের ন্যায় আমিও আমার বোনকে লালন পালন করে বড় করেছিলাম। নিজের জীবনের সব হাসি আনন্দ আমি তার জন্য ওয়াকফ করে দিয়েছিলাম। একসময় তার অসুখ হলো আর মারা গেল আমারই হাতে। রয়ে গেলাম আমি একা। তোমাকে দেখে আমার সেই বোনের কথা মনে পড়ে গেল। মনে হলো আমার বোনকে আমি ফিরে পেয়েছি। তুমি যদি নিজেকে যুবতী ও সুন্দরী মেয়ে ভেবে আমার উপর সন্দেহ করেই থাকো, তাহলেই ঠিক আছে, তোমার ব্যাপারে আমার আর কোনো কৌতূহল রইল না। আমি তোমার ভাইকে নিয়েই ব্যস্ত থাকি। তাকে সুস্থ করে তোলা আমার কর্তব্য। সারজা যখন ডাক্তারের ঘর থেকে বেরিয়ে আসে তখন গভীর রাত। মেয়েটির মনে এখন আর কোনো সন্দেহ নেই। পরদিন ডাক্তার জখমিকে দেখতে আসেন। সারজার সাথে কোনো কথা বলেন না তিনি। রোগী দেখে যখন কক্ষ থেকে বের হয়ে যেতে উদ্যত হলেন, অমনি সারজা তার সামনে এসে পথ রোধ করে দাঁড়ায়। সারজার ধারণা ডাক্তার তার সাথে রাগ করেছেন। ডাক্তার বলেন, আমি তোমার প্রতি অসন্তুষ্ট নই। সারজা খানিকক্ষণ ডাক্তারের মুখপানে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থেকে পথ ছেড়ে দেয়। ডাক্তার চলে যান। রাতে জখমিকে ঘুম পাড়িয়ে সারজা আবার হাঁটা দেয় ডাক্তারের বাড়িতে। ডাক্তারের সঙ্গে কাটায় দীর্ঘ সময়। নিজের মনে কিছু জট পড়ে আছে তার, সেগুলো খুলতে চাইছে সে। সারজা ডাক্তারকে জিজ্ঞেস করে, আচ্ছা বলুন তো, খলিফা কি আল্লাহর প্রেরিত ব্যক্তি নন? না, খলিফা সাধারণ মানুষ হয়ে থাকেন। আল্লাহর প্রেরিত লোক তো ছিলেন নবী রাসূলগণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে সে ধারা বন্ধ হয়ে গেছে। জবাব দেন ডাক্তার। সুলতান সালাউদ্দিন আইয়ুবী কি আল্লাহর প্রেরিত পুরুষ? জিজ্ঞেস করে মেয়েটি। না, তিনিও মানুষ, তবে সাধারণ মানুষ অপেক্ষা তার মর্যাদা বড়, কারণ তিনি আল্লাহ ও তার রাসূলের মহান পয়গামকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিতে চাইছেন। ডাক্তার জবাব দেন। সারজা এরূপ আরও অনেকগুলো প্রশ্ন করে আর ডাক্তার জবাব দেন। সবশেষে সারজা বলে, আমার ভাইটি মস্ত বড় পাপী। আপনি এই যে কথাগুলো আমায় বললেন, তা যদি আমার ভাইকে জানাতেন, তাহলে হয়তো ভাইটি আমার গুনাহ থেকে বেঁচে থাকতে পারত, কিন্তু তার জীবন তো আর রক্ষা পাবে না। পাবে? সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন বলে দিয়েছেন যে একে বাঁচিয়ে রাখার চেষ্টা করো, তো এর অর্থ হলো তাকে শাস্তি দেওয়া হবে না। তোমার ভাইয়ের উচিত পাপাচার থেকে তওবা করে নেওয়া। আমার পূর্ণ বিশ্বাস যে তোমার ভাই ক্ষমা পেয়ে যাবে, বললেন ডাক্তার। কেঁদে ফেলে সারজা। কান্নাজড়িত কণ্ঠে বলে, আমি সারাটা জীবন সালাউদ্দিন আইয়ুবীর খেদমতে কাটিয়ে দেব, আর আমার ভাই আপনাদের গোলাম হয়ে থাকবে। বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে পড়ে সারজা। আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ডাক্তারের হাত ধরে বলে, আপনি মূল্য যা চাইবেন আমি আদায় করব। আপনি আমায় আপনার দাসী বানিয়ে নিন, আপত্তি নেই। বিনিময়ে আমার ভাইকে সুস্থ করে তুলুন এবং তাকে শাস্তি থেকে রক্ষা করুন। কাজের বিনিময়ে আমরা আল্লাহর নিকট থেকে গ্রহণ করে থাকি। সারজার মাথায় হাত রেখে ডাক্তার বললেন, তুমি নিশ্চিত থাকো, ভাইয়ের অপরাধের সাজা বোনকে দেওয়া হবে না এবং ভাইয়ের চিকিৎসার মূল্যও বোন থেকে আদায় করা হবে না। সকলের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ,
তিনি আমার উপর তোমার ইজ্জত সংরক্ষণ এবং ভাইয়ের সুস্থতার দায়িত্ব অর্পণ করেছেন। দোয়া করো যেন আমি এই আমানতে খেয়ানত না করি। নারীর আহাজারি আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলতে পারে। তুমি দোয়া করো এবং সেই আল্লাহর মহত্বের প্রতি লক্ষ্য রাখো যার বিরুদ্ধে তোমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। মেয়েটির হৃদয় জগতে জেগে বসেন ডাক্তার। ডাক্তারের জাদুমাখা কথা আর মায়াময় পবিত্র আচরণ চুম্বকের ন্যায় আকৃষ্ট করে তোলে মেয়েটিকে। ডাক্তারের ব্যাপারে মেয়েটির ধারণা ছিল একরকম, আর প্রমাণিত হয়েছে তার সম্পূর্ণ বিপরীত। এমন নির্জন রাতে অতিশয় রূপসী একটি যুবতী যে তার দয়ার উপর নির্ভরশীল, সে অনুভূতিই যেন তার নেই। এভাবে কেটে গেল রাতের অর্ধেকটা। ডাক্তার তাকে বললেন, ওঠো, তোমাকে ওখানে রেখে আসি, তোমার ভাইকেও এক নজর দেখে আসি। ঘর থেকে বের হয় দুজন। দরজায় তালা লাগিয়ে হাঁটা দেয় তারা। অন্ধকার রাত, দুটি ঘরের মধ্যখানে একটি সরু গলিপথ অতিক্রম করতে হবে তাদের। এই গলিপথ অতিক্রম করে সামান্য একটু সামনে এগুলেই জখমি হাসিসির থাকার ঘর। ঘরের দরজায় শান্তির দণ্ডায়মান। ডাক্তার ও সার্জা গলির মধ্যে ঢুকতে যাবেন, ঠিক এমন সময়ে পেছন থেকে কারা যেন হঠাৎ ঝাপটে ধরে দুজনকে। মোটা কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় দুজনের মুখ। টু শব্দটি পর্যন্ত করতে পারছে না তারা। ডাক্তার দৈহিক শক্তিতে দুর্বল নন, কিন্তু আগে টের পাননি বলে কোনো প্রতিরোধ করতে পারলেন না তিনি। আক্রমণকারীরা 5 জন বলে মনে হলো তাদের কাছে। ডাক্তার ও সার্জাকে তুলে নিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে যায় তারা। কিছু দূরে দাঁড়িয়েছিল কয়েকটি ঘোড়া। ডাক্তারের হাত পা রশি দ্বারা বেঁধে তুলে নেওয়া হয় ঘোড়ার পিঠে। একজন চড়ে বসে তার ঘোড়ায়। একজনের কণ্ঠস্বর শুনতে পান ডাক্তার। লোকটি সার্জাকে উদ্দেশ্য করে বলছে, শব্দ করো না সার্জা, তোমার কাজ হয়ে গেছে। ঘোড়ার পিঠে চড়ে বসো, এই নাও তোমার ঘোড়া। সার্জার মুখের কাপড় সরিয়ে নেওয়া হলো। ডাক্তার তার কণ্ঠস্বর শুনতে পান, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, লোকটি বড় ভালো মানুষ। আমাদের ওকে প্রয়োজন আছে, বলল একজন। সার্জা, চুপচাপ ঘোড়ার পিঠে চড়ে বসো, আদেশে সুরে বলল আরেকজন। উহ, তুমি? সার্জার কণ্ঠস্বর। সাওয়ার হয়ে যাও, সময় নষ্ট করো না, আদেশ দেয় আরেকজন। সার্জা ঘোড়ায় চড়ে বসে। ছুটে চলে কাফেলা। অল্পক্ষণের মধ্যে কায়রো থেকে বেরিয়ে যায় তারা। পরদিন ভোরবেলা, পাহারাদার পরিবর্তনের সময়। নতুন প্রহরী এসে দেখে রাতের প্রহরী নেই। ঘরের ভিতরে উকি মেরে দেখে জখমি শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে, মুখটাও তার আবৃত। প্রহরী বাইরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। তার জানা মতে জখমিকে দেখার জন্য এক্ষুনি ডাক্তার এসে পড়বেন। আসবেন আলী বিন সুফিয়ানও। সে এও জানত যে জখমির বোন জখমির সঙ্গে থাকে এবং সে ছাড়া অন্য কারো ভেতরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু বোনটিকেও দেখা যাচ্ছে না এদিক ওদিক কোথাও। সূর্য উদয় হলো। আলী বিন সুফিয়ান আসলেন। ডাক্তার এসেছে কিনা জিজ্ঞেস করলেন। প্রহরী, ডাক্তার আসেননি। আমি এসে পূর্বের প্রহরীকেও পাইনি। ভিতরে জখমির বোনও নেই। শুনে আলী বিন সুফিয়ান মনে করলেন জখমির ব্যথা বোধহয় বেড়ে গেছে, তাই তার বোন ডাক্তার ডাকতে গেছে। এই জখমি সালতানাতে ইসলামিয়ার জন্য মিশরের সমান মূল্যবান ব্যক্তি। অপেক্ষা শুধু তার সুস্থ হওয়ার। আলী বিন সুফিয়ানের আশা তার মাধ্যমে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হবে। দ্রুত ঘরে প্রবেশ করেন আলী বিন সুফিয়ান। জখমির আপাদমস্তক কম্বল দিয়ে ঢাকা। তাজা রক্তের ঘ্রাণ নাকে আসে আলী বিন সুফিয়ানের। জখমির মুখের কম্বল সরান তিনি। হঠাৎ আঁতকে উঠে সরে যান পিছন দিকে, যেন ওটা মানুষ নয়, অজগর। সেখানে দাঁড়িয়েই বাইরের দণ্ডায়মান প্রহরীকে ডাক দেন তিনি। ছুটে আসে প্রহরী। আলী বিন সুফিয়ান তাকে কম্বল আবৃত লোকটিকে দেখিয়ে জিজ্ঞেস করলেন, এ লোকটি রাতের প্রহরী না তো? শাহিত লোকটির চেহারা দেখে আতঙ্কিত হয়ে ওঠে প্রহরী। ভারাক্রান্ত কণ্ঠে বলে, হ্যাঁ তাই তো। ইনি এই বিছানায় শুয়ে আছেন কেন হুজুর? জখমি কোথায়? শুয়ে আছে নয়, বলো মরে আছে, বললেন আলী বিন সুফিয়ান। উপর থেকে কম্বলটা তুলে সরিয়ে ফেললেন আলী বিন সুফিয়ান।
রক্তে রঞ্জিত বিছানা, জখমি হাসিসির নয়, রাতের প্রহরীর লাশ। আলী বিন সুফিয়ান দেখলেন লাশের হৃৎপিণ্ডের কাছে খঞ্জরের 2টি জখম। জখমি হাসিসি উধাও। আলী বিন সুফিয়ান কক্ষে, বারান্দায়, বাইরে নিরীক্ষা করে দেখলেন কোথাও এক ফোঁটা রক্ত চোখে পড়ল না। এতে পরিষ্কার বোঝা গেল প্রহরীকে জীবিত তুলে এনে বিছানায় শুইয়ে রেখে খঞ্জরের আঘাতে খুন করা হয়েছে। এতটুকু ছটফট করতে দেওয়া হয়নি, অন্যথায় এদিক ওদিক রক্ত ছড়িয়ে থাকত। প্রাণ যাওয়ার পর লাশের উপর কম্বল মুড়িয়ে রাখা হয়েছে। তারপর ঘাতকরা জখমি ও তার বোনকে তুলে নিয়ে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে জখমির বোন তার পলায়নে সাহায্য করেছে। সম্ভবত রূপের জালে আটকিয়ে মেয়েটি প্রহরীকে ভিতরে নিয়ে এসেছিল আর ঘাতক দল তাকে হত্যা করেছে। আলী বিন সুফিয়ান নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন যে 4 সঙ্গীকে জখমির সাথে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া তার ঠিক হয়নি। তারা নিজেদেরকে জখমির চাচাতো ভাই বলে পরিচয় দিয়েছিল। ভিতরে প্রবেশ করে তারা এখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে গেছে। জখমির বোনকেও এখানে থাকার অনুমতি না দেয়াই উচিত ছিল। তাছাড়া মেয়েটি আসলেই জখমির বোন কিনা তাও তিনি যাচাই করে নিশ্চিত হননি। আলী বিন সুফিয়ানের ন্যায় একজন অভিজ্ঞ গোয়েন্দা প্রধানকে ধোঁকা দেওয়া সহজ ছিল না, কিন্তু এই জখমি ও তার সঙ্গীদের কাছে হেরে গেলেন তিনি। অনুতপ্ত হন নিজের ভুলের জন্য। প্রহরীকে কয়েকটি কথা জিজ্ঞেস করলে সে জানায়, এর আগের রাতে ডিউটি ছিল আমার। আমি মেয়েটিকে ডাক্তারের সঙ্গে তার ঘরে যেতে এবং গভীর রাতে ফিরে আসতে দেখেছি। এতে আলী বিন সুফিয়ানের সন্দেহ হলো যে তার মানে মেয়েটি ডাক্তারকেও রূপের জালে আটকে ফেলেছিল। আলী বিন সুফিয়ান প্রহরীকে বললেন, তুমি দৌড়ে গিয়ে ডাক্তারকে নিয়ে আসো। প্রহরী চলে যাওয়ার পর আলী বিন সুফিয়ান তথ্য অনুসন্ধানে নেমে পড়েন। বাইরে গিয়ে মাটি পরীক্ষা করেন। তিনি মানুষের পায়ের চিহ্ন দেখতে পান, কিন্তু পদচিহ্ন তাকে কোনো সাহায্য করতে পারল না। জখমি শহরে পালিয়ে থাকতে পারে না। পথ আছে মাত্র একটি, তা হলো জখমির বোনকে যে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল সেখানে গিয়ে হানা দেয়া, কিন্তু সে তো অনেক দূরের পথ। প্রহরী ফিরে এসে জানালো ডাক্তার ঘরে নেই। আলী বিন সুফিয়ান নিজে তার ঘরে গেলেন। চাকর বলল, ডাক্তার গভীর রাতে একটি মেয়ের সাথে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন আর ফিরেননি। মেয়েটি সম্পর্কে জানায় এর আগেও সে ডাক্তারের সঙ্গে এই ঘরে এসেছিল এবং অনেক রাত পর্যন্ত দুজন বসে বসে কথা বলেছিল। শুনে আলী বিন সুফিয়ান নিশ্চিত হন যে ডাক্তারও তাহলে জখমের পালায়ন ঘটনায় জড়িত এবং এর মূলে রয়েছে মেয়েটির রূপের জাদু। আলী বিন সুফিয়ান তার গুপ্তচরদের ডেকে পাঠান। তারা এলে তিনি তাদের জখমের ঘটনা অবহিত করেন। তথ্য অনুসন্ধানের জন্য তারা চারদিকে ছড়িয়ে পড়ে। এক স্থানে তারা অনেকগুলো ঘোড়ার পায়ের চিহ্ন দেখতে পায়। স্থানীয় 3-4 ব্যক্তি বলল, রাতে তারা অনেকগুলো ঘোড়া দৌড়ানোর শব্দ শুনতে পেয়েছিল। ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে শহরের বাইরে চলে যায় গুপ্তচররা, কিন্তু আর অগ্রসর হওয়া নিরর্থক। রাতে পালিয়ে যাওয়া ঘোড়াগুলোর পায়ের চিহ্ন দেখে পাকড়াও করা কোনো মতেই সম্ভব নয়। আসামি পালিয়ে কোন দিকে গেছে তাই শুধু নির্ণয় করতে সক্ষম হয়েছে তারা। আলী বিন সুফিয়ানের আপাতত করণীয় মিশরে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর স্থলাভিষিক্ত তকিউদ্দিনকে সংবাদ দেয়া যে জখমি হাসিসিকে তার সতীর্থরা অপহরণ করে নিয়ে গেছে। এখন আলী বিন সুফিয়ানের ধারণা জখমি তাকে যে তথ্য দিয়েছিল তা সঠিক নয়। নিজের জীবন রক্ষা এবং পালাবার একটি সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যেই সে এই কৌশল অবলম্বন করেছিল। লোকটি সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং আলী বিন সুফিয়ান দুজনকেই বোকা ঠাউরিয়ে ছাড়ল। আলী বিন সুফিয়ান তকিউদ্দিনকে সংবাদ জানানোর জন্য চলে গেলেন। বেলা দ্বিপ্রহর। যে জখমি কয়েদির দাঁড়াবার শক্তি পর্যন্ত ছিল না, এখন সে পৌঁছে গেছে মিশর থেকে বহু দূরে জনশূন্য বিরান এক এলাকায়। ডাক্তারও আছেন তার সঙ্গে। ডাক্তারের হাত পা বাঁধা, নির্জীবের মতো পড়ে আছেন একটি ঘোড়ার পিঠে। পা দুটি তার ঘোড়ার একদিকে, মাথা ও বাহুদয় অপর দিকে। সারাটা রাত ঘোড়ার পিঠে এভাবেই কেটেছে তার। ভোরের আলো ফোটার আগেই ঘোড়া থেমে যায়। পট্টি বেঁধে দেওয়া হয় ডাক্তারের 2 চোখে।
পট্টিটা কে বাঁধল দেখতে পেলেন না তিনি। চোখে পট্টি বাঁধার পর পায়ের বন্ধন খুলে দিয়ে তাকে ঘোড়ার পিঠে বসিয়ে দেওয়া হলো। হাত দুটি এখনো বাঁধা। তার পেছনে চড়ে বসে একজন। ঘোড়া চলতে শুরু করে। ডাক্তার অনুভব করছেন যে তার পেছনে পেছনে আরও কয়েকটি ঘোড়া চলছে এবং আরোহীরা ফিসফিস করে কথা বলছে। ঘোড়া এগিয়ে চলছে আর সূর্য নিচ থেকে উপরে উঠছে। এক পর্যায়ে ডাক্তার আন্দাজ করলেন তার ঘোড়া চড়াই অতিক্রম করছে। একটু পরপর মোড় নিচ্ছে ডানে বায়ে, আবার নিচে নামছে। এতে তিনি অনুমান করলেন যে এটি কোনো পার্বত্য এলাকা। এভাবে দীর্ঘক্ষণ পথ অতিক্রম করেন ডাক্তার। সূর্য তখন মাথার উপর উঠে এসেছে। হঠাৎ পেছন দিক থেকে উচ্চকিত এক কণ্ঠস্বর ভেসে আসে তার কানে। তাতে তিনি বুঝতে পারেন যে কোনো আরোহী ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেছে। তার ঘোড়াটি থেমে গিয়ে মোড় ঘুরিয়ে দাঁড়িয়েছে পেছন দিকে। তারপর আবার কণ্ঠস্বর, তুলে নাও, ছায়ায় নিয়ে চলো, লোকটা জ্ঞান হারিয়ে ফেলেছে। ওহ, রক্ত ঝরছে তো। ডাক্তারের চোখ ও হাত পায়ের বাঁধন খুলে দাও, তিনি রক্তক্ষরণ বন্ধ করে দেবেন, অন্যথায় ভাইটি আমার মরে যাবে। ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়া লোকটি জখমি হাসিসি। সারাটা রাতের ঘোড়সওয়ারির ফলে পেটের জখম খুলে গেছে তার। উরুর ক্ষত থেকেও পুনরায় রক্তক্ষরণ শুরু হয়েছে। রাতভর রক্ত ঝরছে। অবশেষে এখানে এসে এত বেশি রক্ত ঝরল যে লোকটা চৈতন্য হারিয়ে ফেলল এবং ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। তাকে তুলে একটি টিলার ছায়ায় নিয়ে যাওয়া হলো। মুখে পানি দেওয়া হলো, কিন্তু পানি কণ্ঠনালী অতিক্রম করছে না তার। রক্তে ভিজে গেছে তার গায়ের কাপড় চোপড়। ঘোড়ার পিঠ থেকে নামানো হয় ডাক্তারকে। চোখ দুটি খুলে যায় তার। এদিক ওদিক না তাকিয়ে সোজা সামনের দিকে হাঁটতে নির্দেশ দেওয়া হয় তাকে। পিছনে পিঠ ঘেঁষে খঞ্জর ধরে আছে কেউ, টের পান ডাক্তার। নির্দেশনা অনুযায়ী সামনের দিকে হাঁটতে শুরু করেন তিনি। একটি টিলার পাদদেশে পড়ে আছে জখমে, পাশে উপবিষ্ট সারজা। ডাক্তারকে দেখে সারজা বলে ওঠে, আল্লাহর হস্তে আপনি আমার ভাইকে রক্ষা করুন। জখমির শিরায় হাত রাখেন ডাক্তার। এদিক ওদিক তাকাবার অনুমতি নেই তার। হাত রেখে বসে পড়েন তিনি। পিঠে খঞ্জরে খোঁচা অনুভব করেন। জখমির শিরা দেখে তিনি শটান হয়ে দাঁড়ান। ঘাড় ঘুরিয়ে দৃষ্টি ফেলেন পেছন দিকে। সম্মুখে কালো মুখোশ পরা চারজন লোক দাঁড়িয়ে। শুধু চোখগুলো দেখা যায় তাদের। একজনের হাতে খঞ্জর। ক্ষুব্ধ কণ্ঠে ডাক্তার বললেন, তোমাদের উপর আল্লাহর গজব পড়ুক। বাঁচাবার পরিবর্তে লোকটাকে তোমরা খুন করে ফেলেছ। আমরা একে চার পায়ে থেকে নড়তে দেইনি, আর তোমরা কিনা একে এত দূর থেকে নিয়ে এসেছ ঘোড়ার পিঠে বসিয়ে। ওর জখম খুলে গেছে এবং দেহের সব রক্ত ঝরে গেছে। লোকটা বেঁচে নেই। ভাইয়ের লাশের উপর লুটিয়ে পড়ে সারজা। হাওমাও করে বিলাপ জুড়ে দেয় মেয়েটি। ডাক্তারের চোখের উপর আবার পট্টি বেঁধে দেয় মুখোশধারীরা। নিয়ে যায় সেখান থেকে খানিক দূরে। ঘোড়ার পিঠে তুলে নেওয়া হয় লাশটি। চলতে শুরু করে কাফেলা। সারজার বুক চেরা কান্নার করুণ শব্দ শুনতে পান ডাক্তার। মুহূর্তের জন্য থামছে না মেয়েটি। ডাক্তার তার ঘোড়ার আরোহীকে বললেন, লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে যেত, কিন্তু তোমরা তাকে মেরে ফেললে। তাকে কোনো সাজাও ভোগ করতে হতো না। আরোহী বলল, আমরা তাকে তার প্রাণ রক্ষা করার জন্য নিয়ে আসিনি। আমরা মূলত সেই সব গোপন তথ্য অপহরণ করেছি যা তার সঙ্গে ছিল। তার মৃত্যুতে আমাদের কোনো দুঃখ নেই। তার বুকে আমাদের যেসব তথ্য লুকায়িত ছিল, তোমার সরকার যে তা বের করতে পারেনি, তাই আমাদের পরম পাওয়া। তা আমাকে তোমরা কোন অপরাধে শাস্তি দিচ্ছ? জিজ্ঞেস করেন ডাক্তার। আমরা তোমাকে দেবতার হালে রাখব। একটু গরম বাতাসও তোমার গায়ে লাগতে দেব না। তোমাকে আমরা নিয়ে এসেছি 3টি কারণে। 1, পথে জখমের কোনো সমস্যা দেখা দিলে তুমি চিকিৎসা করবে, কিন্তু আমরা ভেবেই দেখিনি যে তোমার কাছে না আছে ওষুধ, না আছে ব্যান্ডেজ করার সরঞ্জাম। 2, সারজাকেও আমাদের আনবার প্রয়োজন ছিল। ঘটনাক্রমে তুমি ছিলে তার সাথে। এমত অবস্থায় তোমাকে ছেড়ে আসা ছিল আমাদের জন্য বিপজ্জনক, তাই তোমাকেও তুলে আনতে হলো। 3য় কারণ,
আমাদের একজন ডাক্তার প্রয়োজন, তোমাকে আমরা সবসময় আমাদের সাথে রাখব। আমি এমন লোকদের চিকিৎসা করব না যারা আমার সরকারের বিরোধী। তোমরা খ্রিস্টান, সুদানি ও ফাতিমিদের আপন এবং তাদেরই ইঙ্গিতে তোমরা সালতানাতে ইসলামিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছো। আমি তোমাদের কোনো কাজে আসব না। ডাক্তার বললেন। তাহলে আমরা তোমাকে হত্যা করে ফেলব, বলল আরোহী। তাই বরং ভালো, জবাব দেন ডাক্তার। তাহলে আমরা তোমার সঙ্গে এমন আচরণ করব যা তোমার জন্য প্রীতিকর হবে না। তবে আমি আশা করছি তোমার সাথে আমাদের খারাপ আচরণের প্রয়োজন পড়বে না। তুমি সালাউদ্দিন আইয়ুবীর শাসন দেখেছ, আমাদের রাজত্বও দেখবে। তখন তুমি বলবে আমি এখানেই থাকতে চাই, এ তো জান্নাত। কিন্তু যদি তুমি আমাদের জান্নাতকে প্রত্যাখ্যান করো, তাহলে আমাদের জাহান্নাম কী জিনিস তা তুমি দেখতে পাবে, বলল আরোহী। চলতে থাকে ঘোড়া। ডাক্তারের চোখে পট্টি বাঁধা। পট্টির অন্ধকার ভেদ করে নিজের ভবিষ্যৎ দেখার চেষ্টা করছেন তিনি। মনে মনে পালাবার পন্থাও খুঁজতে থাকেন। বারবার সার্জার কথা মনে পড়ে তার, কিন্তু এই ভেবে তিনি নিরাশ হয়ে পড়ছেন যে এ মেয়েটিও এদেরই লোক। তার সহযোগিতা পাওয়ার আশা করা বৃথা। সফরটা তাদের এত দীর্ঘ ছিল না, কিন্তু সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সীমান্ত প্রহরীদের হাতে ধরা খাওয়ার ভয়ে চুপি চুপি দূরবর্তী আঁকাবাঁকা পথ ধরে অতিক্রম করতে হয়েছে এ সন্ত্রাসী চক্রটির। সন্ধ্যা উত্তীর্ণ হওয়ার পরও পথ চলা অব্যাহত থাকে কাফেলার। মধ্যরাতের খানিক আগে কাফেলা থেমে যায়। ঘোড়া থেকে নামিয়ে হাত পা খুলে দেওয়া হয় ডাক্তারের। চোখের পট্টিও সরিয়ে ফেলা হয় তার। তবু অন্ধকারের কারণে কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। তাকে কিছু খাবার খেতে দেওয়া হয় এবং পানি পান করানো হয়। আহার শেষে আবার তার হাত পা বেঁধে ফেলা হয়। শুয়ে পড়তে বলা হয় তাকে। ডাক্তার শুয়ে পড়েন। মুহূর্তের মধ্যে রাজ্যের ঘুম নেমে আসে ডাক্তারের ক্লান্ত অবসন্ন চোখে। শুয়ে পড়ে কাফেলা অন্যান্য লোকেরাও। জিন খুলে ঘোড়াগুলো বেঁধে রাখে সামান্য দূরে। ডাক্তারের পালাবার কোনো আশঙ্কা নেই। হাত পা তার শক্ত করে বাঁধা। কিছুক্ষণ পর কারো ডাকে ডাক্তারের চোখ খুলে যায়। ভাবলেন আবার রওনা হওয়ার জন্য ডাকা হচ্ছে। পরক্ষণে মনে হলো কেউ তার পায়ের বাঁধন খুলছে। চুপচাপ পড়ে থাকেন তিনি। মৃত্যুর জন্য তিনি পূর্ব থেকেই প্রস্তুত। তার আশঙ্কা ছিল খুন করে হয়তো তাকে কোথাও ফেলে দেওয়া হবে, কিন্তু পায়ের বাঁধন খুলে যাওয়ার পর যখন হাতের বাঁধনও খুলে যেতে শুরু করলো, তখন তিনি কার যেন ফিসফিস কণ্ঠস্বর শুনতে পেলেন। কে যেন তার কানে কানে বলছে, আমি দুটি ঘোড়ায় জিন বেঁধে রেখে এসেছি, চুপচাপ আমার পেছনে পেছনে আসো, আমিও তোমার সাথে যাব, ওরাও ঘুমোচ্ছে। এই কণ্ঠস্বর সার্জার। ধীরে ধীরে উঠে দাঁড়ায় ডাক্তার। সার্জার পেছনে পেছনে হাঁটতে শুরু করেন তিনি। জায়গাটা বালুকাময় হওয়ার কারণে পায়ের শব্দ হচ্ছে না। সম্মুখে দুটি ঘোড়া দণ্ডায়মান। ডাক্তারকে ইশারা দিয়ে একটিতে চড়ে বসে সার্জা, অপরটিতে উঠে বসেন ডাক্তার। সার্জা বলে, তুমি যদি দক্ষ ঘোড়সাওয়ার নাও হয়ে থাকো তবু ভয় নেই, পড়বে না। ঘোড়া ছুটাও, লাগাম ঢিলে করে দাও। ঘোড়াটিকে ডানে বায়ে ঘোরাতে তো পারবে? প্রত্যুত্তরে কিছু না বলেই ডাক্তার ঘোড়া ছোটায়। সমান তালে ছুটে চলে সার্জার ঘোড়াও। ধাবমান ঘোড়ার পিঠে থেকেই সার্জা বলে, তুমি আমার পেছনে পেছনে থাকো, আমি পথ চিনি, অন্ধকারে আমার থেকে আলাদা হবে না কিন্তু। দ্রুত ধাবমান ঘোড়া দুটোই সজাগ করে তোলে অপহরণকারীদের। কিন্তু ধাওয়া করা অত সহজ নয়। তাদের প্রথমে দেখতে হবে যে ঘোড়ার খুর ধ্বনি শোনা গেল সেগুলো কার। তাদের মনে সার্জার পালাবার কোনো আশঙ্কাই ছিল না। ঘোড়া ছুটিয়ে কে গেল তার সন্ধান নিতে নিতে কেটে গেল কিছুক্ষণ। জানা গেল সার্জা এবং ডাক্তার পালিয়ে গেছে। এরপর তাদের ঘোড়ায় জিন বাঁধতে হবে। এসবে যে সময় ব্যয় হলো ততক্ষণে পালায়নকারীরা অতিক্রম করে গেছে 2-2.5 মাইল পথ। বারবার পেছন দিকে তাকাচ্ছে ডাক্তার ও সার্জা, কেউ তাদের ধাওয়া করছে কিনা সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে তারা। না, তারা নিশ্চিত কেউ তাদের পিছু নেয়নি। তবু ঘোড়ার গতি হ্রাস করে না তারা, ছুটে চলে তীর বেগে। এতক্ষণে তারা বহু পথ অতিক্রম করে আসে। ডাক্তার সার্জাকে বললেন, আশপাশে কোথাও না কোথাও সীমান্ত চৌকি থাকার কথা, কিন্তু তা কোথায় নির্দিষ্টভাবে
আমার জানা নেই। বলতে পারে না সারজাও। সারজা ডাক্তারকে নিশ্চয়তা দিয়ে বলে, আমরা সঠিক পথেই কায়রো অভিমুখে এগিয়ে চলছি, পথও আর বেশি নেই। পরদিন দ্বিপ্রহর। মিশরের ভারপ্রাপ্ত গভর্নর তকিউদ্দিনের সামনে বসে আছেন আলী বিন সুফিয়ান। তকিউদ্দিন বলছিলেন, আমি এজন্য বিস্মিত নই যে আপনার ন্যায় একজন অভিজ্ঞ ব্যক্তি এই ভুল করেছেন যে একটি সন্দেহভাজন মেয়েকে জখমি বন্দির নিকট থাকার অনুমতি দিয়েছেন এবং 4 জন সন্দেহভাজন ব্যক্তিকেও জখমির সাথে সাক্ষাৎ করার সুযোগ প্রদান করেছেন। আমার বিস্ময় এ কারণে যে এই চক্রটি অত্যন্ত দুঃসাহসী ও সুসংগঠিত। জখমিকে তুলে নিয়ে যাওয়া, প্রহরীকে হত্যা করে জখমির বিছানায় ফেলে যাওয়া অতিশয় দুঃসাহসী অভিযানই বটে। সীমাহীন দুর্ধর্ষ ও সুসংগঠিত চক্র ছাড়া এমন সাহস কেউ দেখাতে পারে না। আমার মনে হয় ডাক্তার আর মেয়েটি এই অভিযানকে সহজ করে দিয়েছিল। এই অপরাধেও আমাদের জাতির সেই দুর্বলতা কাজ করেছে যার জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী অস্থির, পেরেশান। যার কারণে তিনি বলে থাকেন যে নারী আর ক্ষমতার মোহ মিল্লাতে ইসলামিয়াকে ডুবিয়ে ছাড়বে। ডাক্তারকে আমি সচ্চরিত্রবান যুবক মনে করতাম, একটি তরুণী তাকে অন্ধ করে দিল। যা হোক, জখমি কয়েদির গ্রামের ঠিকানা আমি পেয়ে গেছি, একটি বাহিনী রওনাও করিয়ে দিয়েছি, বললেন আলী বিন সুফিয়ান। আর জখমি কয়েদি দক্ষিণ পশ্চিম এলাকার যে প্রাসাদটির কথা বলেছিল তার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিতে চান, জিজ্ঞেস করলেন তকিউদ্দিন। আমার মনে হচ্ছে লোকটি মিথ্যে বলেছে, নিজের জীবন রক্ষা করার জন্য একটি ভুয়া গল্প বানিয়েছিল বোধহয়। তথাপি আমি খোঁজখবর নিয়ে দেখব, জবাব দেন আলী বিন সুফিয়ান। কক্ষে বসে এ বিষয়ে কথা বলছেন দুজন। হঠাৎ দারোয়ান ভিতরে প্রবেশ করে এমন একটি সংবাদ বলে যা তাদের হতভম্ব করে দেয়। একজনের মুখের প্রতি তাকিয়ে থাকেন অন্যজন। বাক শক্তি হারিয়ে ফেলেছেন যেন তারা। সম্বিত ফিরে পেয়ে আলী বিন সুফিয়ান উঠে দাঁড়ান এবং অন্য কেউ হবে বোধহয় বলে বাইরে বেরিয়ে যান। তার পেছনে বেরিয়ে পড়েন তকিউদ্দিন। কিন্তু লোকটা অন্য কেউ নয়,